বিষয়টি অসম্ভব দুঃখে, অসম্ভব কষ্টের, অসম্ভব বেদনাদায়ক এবং ভয়ের। এখন পর্যন্ত 100-র অধিক শিশু হত্যা হয়েছে। হ্যাঁ, হত্যা হয়েছে, খুব পরিকল্পিতভাবে হত্যা হয়েছে। এবং 10 বছরের নিচে লক্ষ লক্ষ শিশুর জীবন এখন হুমকিতে। আমি হামের কথা বলছি। 2025 সালে কিভাবে পরিকল্পিতভাবে এবং আয়োজন করে এই রাষ্ট্রে 10 বছরের নিচের বাচ্চাদের জীবনকে এই হুমকির মধ্যে ফেলে দিছে। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, নাহলে বুঝবেন না এর জন্য প্রকৃত দায় কার। এবং নিজ নিজ জায়গা থেকে অবশ্যই দায়ীদের বিচার চাইবেন, সততার সহিত বিচার চাইবেন, পক্ষপাতিত্ব করে নয়। আপনার নিজের সন্তান থাকলে তাদের দাবি দিয়ে বলতেছি যে অবশ্যই বিচার চাইবেন, প্রকৃত দোষী যারা তাদের, ওটাতে রাজনীতি টানবেন না। সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখেন। স্বাস্থ্য সহকারীদের আন্দোলন 1 জানুয়ারি 2025 থেকে 15 জানুয়ারি 2025 বিভাগীয় ও জেলা পর্যায়ে মত বিনিময় সভা ও আন্দোলনের রূপরেখা তৈরি করা। এই কয়দিন নিজ নিজ স্থানে অনুপস্থিত থাকে অথবা হাজিরা দিয়ে কর্মস্থল ত্যাগ করে তারা জেলাতে যায় এবং জেলাগুলোতে এসে মিটিং মিছিল করছে, কর্মদিবস পালন করছে। আন্দোলনের কর্মকাণ্ডের জন্য উপজেলা থেকে জেলায় আসার জন্য দেখা গেছে অন্যান্য কর্মদিবসেও কিন্তু টিকা দেওয়ার কাজে ব্যাঘাত করছে, মারাত্মক ব্যাঘাত করছে। আপনারা জানেন যে এই ধরনের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো উপজেলা পর্যায়ের, তাদের সেবার মান সম্পর্কে জানেন, তাদের কাজের ফাঁকিবাজি সম্বন্ধে আপনারা জানেন। এই 1 জানুয়ারি থেকে 15 জানুয়ারি টানা 15 দিনের যেসব কর্মদিবস ছিল, প্রত্যেকটা কর্মদিবসে তারা উপজেলা থেকে চলে আসছে জেলায় এসে তারা মিটিং মিছিল, তারপরে হচ্ছে মত বিনিময় সভা ও আন্দোলনের রূপরেখা তৈরি করছে। মার্চ মাসের 1 তারিখ থেকে মে মাস পর্যন্ত 2025 সালে বিভাগীয় জেলা পর্যায়ে প্রস্তুতিমূলক সভা করছে, স্মারকলিপি প্রদান করছে বিভিন্নখানে। 3 মাস অধিকাংশ দিন উপজেলা থেকে কর্মস্থানে অনুপস্থিত থাকছে অথবা উপস্থিত হয়ে হাজিরা দিয়ে কর্মস্থান ত্যাগ করে চলে আসছে জেলায়, এবং জেলাতে এসে আন্দোলনের জন্য স্মারকলিপি দিছে, প্রেস কনফারেন্স করছে, ডিসি অফিসের সামনে সভা সমাবেশ করছে, টিকাদানে যেটা মারাত্মক বিশৃঙ্খলা তৈরি করছে। এই সময় তাদের প্রেস কনফারেন্স ও মিছিল মিটিংয়ের যেসব বক্তব্য আপনারা ইউটিউবে দেখবেন, চাইলে তাদের ভাষা, তাদের বক্তব্য স্পষ্ট বুঝতে পারবেন। তারা চাচ্ছিল সরকার তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাক, সম্পূর্ণ স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ুক। মূলত এটা উদ্দেশ্যই ছিল যে তাদের উপর শক্ত অবস্থানে গেলে এই স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে, সাধারণ মানুষ সরকারের উপর ক্ষেপে যাবে। এই ব্ল্যাকমেল সিস্টেমটাই চালু করছিল মার্চ মাসের 1 তারিখ থেকে মে পর্যন্ত 2025 সালে। দেখেন, জুন মাসে এসে তারা 6 দফা দাবিতে আন্দোলনের আনুষ্ঠানিক ঘোষণা দিল। বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানববন্ধন, মানে কাজের দিন কর্মদিবসে তারা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানববন্ধনের আয়োজন করছে প্রতিদিন। এই জুন মাসে নিজেদের দায়িত্ব সম্পূর্ণ বাদ দিয়ে তারা গেছে কর্মসূচি পালনে নিজ নিজ উপজেলাতে, এবং দেখা গেছে এই ক্ষেত্রেও বাচ্চারা সঠিকভাবে টিকা পায় নাই, ভ্যাকসিনেশনে মারাত্মক ব্যাঘাত করছে। জুলাই 2025 পরের মাস কেন্দ্রীয় কর্মসূচির উদ্দেশ্যে সকলের ঢাকায় আগমন। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সারা দেশে অবস্থান কর্মসূচি পালন করে, এবং যারা ঢাকায় আসছে নিজের কর্মস্থান ত্যাগ করে আসছেই, কোনো জবাবদিহিতা নাই। প্রধান দাবি ছিল স্নাতক সমমান মর্যাদা, মানে হচ্ছে কি বুঝছেন, তাদের কিন্তু এইচএসসি পাস, তাদেরকে নিয়োগের সময় এইচএসসি পাস চাওয়া হয়। এখন তারা চাচ্ছে কি তাদেরকে স্নাতকের সমান মর্যাদা দিতে হবে এবং 14তম গ্রেডে আনতে হবে। এখন 16তম গ্রেডে আছে, যার বেতন হচ্ছে সর্বোচ্চ 22,490 টাকা পর্যন্ত, সেটা থেকে এক ধাপে তাদেরকে 14তম গ্রেডে নিয়ে আসতে হবে। এইটা হচ্ছে তাদের দাবি, 6 দফার মধ্যে অন্যতম। দেখেন, দাবি আদায়ের আলটিমেটাম প্রদান করার পরে আগস্ট মাসে এসে তারা সীমিত পরিসরে কর্মবিরতিতে যায়। এইখানে একটা বিষয় দেখবেন, শিশুদের জীবনকে হুমকিতে ফেলে দাবি আদায়ের লক্ষ্যে ব্ল্যাকমেল তো শুরু করছে। তারা কিন্তু অনেক দিন থেকে এই স্বাস্থ্যকর্মীরা জানে যে এই সব যে ভ্যাকসিন এবং টিকা, এর সাথে কিন্তু গ্যাভি এবং ইউএসএইড ব্যাপারটা জড়িত। বাংলাদেশ এলডিসি কান্ট্রির অন্তর্ভুক্ত হওয়ার কারণে বাংলাদেশ কিন্তু গ্যাভি থেকে ভ্যাকসিন ক্রয় করে। 10টা মারাত্মক রোগের ভ্যাকসিন গ্যাভি থেকে কেনা হয়। কারণ এই টিকাগুলো যদি বাজারে সরাসরি কোম্পানি থেকে নেওয়া হয়, তাতে কিন্তু প্রতিটা শিশুর এই ভ্যাকসিনেশন খরচ আনুমানিক প্রায় 60,000 টাকা পড়বে,
যেটা মাত্র এখন 700 থেকে 1000 টাকার মধ্যে দেওয়া সম্ভব হয় গ্যাভির কাছ থেকে নেওয়ার কারণে। গ্যাভি আবার ফান্ড পায়, বিভিন্নখান থেকে অনুদান পায়, তার মধ্যে একটা বড় ডোনার কিন্তু ইউএসএইড। ইউএসএইড কিন্তু একদম জানুয়ারি মাসে 2025 সালে এসে গ্যাভিকে টাকা দেওয়া বন্ধ করে। তখনই কিন্তু শুরু হয়ে যায় ভ্যাকসিন সরবরাহ। বিশ্বের যেসব এলডিসি দেশ আছে সবগুলো দেশে বিভিন্ন ধরনের ভ্যাকসিন, বাংলাদেশে যেমন হামের ভ্যাকসিন, এরকম বিভিন্ন দেশে কিন্তু বিভিন্ন টাইপের ভ্যাকসিনের সরবরাহ গ্যাভি ঠিক মতন দেওয়া বন্ধ করে দিয়েছিল। এইটা কিন্তু স্বাস্থ্য সহকারীরা জানতো বিষয়টা, এবং তারা এই যে সরকার যে এখন ভ্যাকসিনে বিপদে পড়বে এই বিষয়টাকে ক্যাচ করেই তারা মূলত এই আন্দোলনটাকে আরও জেনারেট করছিল সম্ভবত। সেপ্টেম্বরে এসে দেখেন কি ভয়ঙ্কর সিদ্ধান্ত নিছে। এই স্বাস্থ্য সহকারীদের নিজেদের কি বাচ্চা নাই? তারা ঠিক, আমি এর আগে বললাম না যে ওরা এই ভ্যাকসিনকেই টার্গেট করতেছিল প্রথম থেকেই। ইপিআই মানে টিকাদান কর্মসূচি সেবা বন্ধ ঘোষণা করা হয় সেপ্টেম্বর মাসে। এই সেপ্টেম্বর মাসে এসে তারা এই ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয় যে তাদের দাবি না মানলে ইপিআই মানে একদম স্পেসিফিক বাচ্চাদের টিকাদান কর্মসূচি বন্ধ রাখে। বাংলাদেশের শিশুদের যে 10টা মারাত্মক রোগের প্রতিষেধক টিকা দেওয়া হয় তার মধ্যে পোলিও, হাম, রুবেলা, ধনুষ্টঙ্কারের মতন রোগগুলো আছে। ইপিআই কিন্তু এর আওতাভুক্ত এই কর্মসূচি। এই দেখেন হামে যে 100-র উপর শিশু মারা গেল, এই সেপ্টেম্বর মাসে এসে টিকা ওরা সম্পূর্ণ বন্ধ করে দিল। সারা বছর তো কিন্তু টিকাতে বিশৃঙ্খলা তৈরি করে টিকাতে মানে টিকাদানের যে লক্ষ্যমাত্রা আছে সেই লক্ষ্যমাত্রা থেকে বাংলাদেশকে সরায় আনছে। 35 লক্ষ থেকে 36 লক্ষ ছিল লক্ষ্যমাত্রা। সারা বছর নিজের কর্মস্থান ত্যাগ করে তারা সেপ্টেম্বর হয়ে এসে যেহেতু বছর ক্লোজিংয়ে আসতেছে এই সময় এসে ইপিআরের টিকাদান বন্ধ করে দিয়ে সরকারকে ব্ল্যাকমেল শুরু করলো। 1 অক্টোবরে এসে পূর্ণাঙ্গ শাটডাউন, মানে এবার যে বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে যে মাতৃকালীন সময়ের সেবাদান বা যেসব শিশুদের অন্যান্য রোগ টোগ হয় বা এই যে নতুন যে টাইফয়েডের টিসিভি টিকাদান কর্মসূচি এগুলো সব বন্ধ করে দেয় অক্টোবরে এসে। এবং 7ই অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে তারা বৈঠক করার পরে আন্দোলন স্থগিত করে। এই মাসটা মনে রাখবেন, অক্টোবর 7 তারিখে এসে তারা কর্মসূচি স্থগিত করে। এটা দরকার আছে, এই যে নামটা মনে রাখবেন, মাসের নামটা। খুবই আশ্চর্যজনক বিষয়, যখনই নির্বাচনের তারিখ মোটামুটি জানা হয়ে গেল, সরকার থেকে নির্দিষ্ট করা হলো যে আগামী মাসের ফেব্রুয়ারি মাসের 12 তারিখের মধ্যে বা প্রথম 2 সপ্তাহের মধ্যে নির্বাচন হবে। টাস করে এই স্বাস্থ্য সহকারীদের সকল দাবি আদায়ের লক্ষ্যমাত্রা মনে হয় পূরণ হয়ে গেছে এমন একটা ভাব করে আজকের দিন পর্যন্ত এই স্বাস্থ্য সহকারীরা অক্টোবর মাসের 7 তারিখের পর থেকে আজকের দিন পর্যন্ত এই বিষয়ে তাদের দাবি বিষয়ে একটা শব্দ উচ্চারণ করে নেই। বুঝতেছেন টার্গেটটা কি? নির্বাচনে যখন দিন ঘোষণা হলো, ইন্টারিম গভর্নমেন্ট যাওয়ার সময় হলো, এরা আস্তে করে আন্দোলন থেকে মাঠ থেকে সরে গেল। আর কোনো শব্দ নেই কিন্তু এখন পর্যন্ত। এবার আসেন এই সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেসব এমবিবিএস চিকিৎসক আছে তারা 2025 সালে কী করছে। 22শে ফেব্রুয়ারি মেডিকেল অ্যাসিস্ট্যান্টদেরকে চিকিৎসক পদমর্যাদা দেওয়ার দাবির প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকদের প্রথম বিক্ষোভ সমাবেশ। 21শে মার্চ বিএমডিসি আইন লঙ্ঘনের প্রতিবাদে ঢাকা মেডিকেল কলেজ সহ দেশের সকল সরকারি মেডিকেলে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত বহির্বিভাগ বন্ধ করে দিল। 12ই মার্চ 5 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে চিকিৎসকদের মহাসমাবেশ। এই সমাবেশে সারা দেশ থেকে আসছে, উপজেলা থেকে ডাক্তারগুলো নিজেদের কর্মস্থল ত্যাগ করে। 24শে এপ্রিল কর্মস্থলে চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে ও চিকিৎসক সুরক্ষা আইন পাশের দাবিতে সারা দেশে কালো ব্যাজ ধারণ কর্মসূচি। এই কর্মসূচিগুলো বুঝবেন, কর্মসূচি কিন্তু কার্য দিবসে করে, আর এইসব কর্মসূচি করতে গেলেই কিন্তু সেবাদানে কিন্তু ব্যাঘাত ঘটে। 16ই জুন স্বাস্থ্য ক্যাডারের বৈষম্য দূর করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সামনে চিকিৎসকদের অবস্থান কর্মসূচি, সারা দেশ থেকে এসে অবস্থান কর্মসূচি। 15ই সেপ্টেম্বর হাসপাতালে রোগীদের স্বজনদের দ্বারা চিকিৎসকদের লাঞ্ছিত করার প্রতিবাদে দেশের বড় বড় সরকারি হাসপাতালের 2 ঘন্টার প্রতীকী কর্মবিরতি। এইসব আয়োজনে 2 ঘন্টা হচ্ছে প্রতীকী, কিন্তু আয়োজন করতে কয়টা দিন লাগে এবং কতটা সময় ব্যয় হয় এবং কিভাবে নিজের কর্মস্থলে কাজের ফাঁকি হয় সেটা তো আর নিজের কমন সেন্স দিয়ে আপনারা বুঝে নেন। 20 অক্টোবর নতুন চিকিৎসক নিয়োগে বিসিএস স্বাস্থ্য ক্যাডার দাবিতে এবং দীর্ঘদিনের পদোন্নতি জটিলতা নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে বিক্ষোভ। এই যে অক্টোবরটা মনে রাখতে বলছিলাম না স্বাস্থ্য সহকারীদের ব্যাপারে, এখানে ওই অক্টোবরটা মনে রাখবেন। আশ্চর্যজনকভাবে ভোটের তারিখ ঘোষণা হওয়ার দিন থেকে আজ পর্যন্ত তাদের এই সব দাবি নিয়ে কোনো শব্দ উচ্চারণ নেই, কোনো কর্মসূচি নেই, কোনো আন্দোলন নেই আজ পর্যন্ত। বুঝতেছেন তো তাহলে কোন দিকে যাচ্ছে বিষয়টা? তাদের এই আন্দোলনের সময় বিভিন্ন টক শোতে এসে সুনির্দিষ্ট কয়েকজন ব্যক্তি স্বাস্থ্য সহকারীদের এইসব টিকাদান বন্ধ রেখে কর্মসূচি পালনে তাদের টিকাদান বন্ধ রাখার কর্মসূচি পক্ষে
কথা বলছেন, কিন্তু আপনারা একটু যাচাই বাছাই করে দেখবেন, পেয়ে যাবেন, অনেক ক্লিপ পাবেন। তাদের পক্ষে বরঞ্চ উস্কানিমূলক প্রচারণা চালাইছে। এই যে টকশোজীবীরা কয়েকজন স্পেসিফিক, একটু পরে ক্লিয়ার হবেন, তারা এসে বরঞ্চ আরও যে না, সরকার তো এদেরকে এইসব দেওয়া উচিত, এরা আসলে তো এদের তো এই টাকা দিয়ে কীভাবে চলবে, এদের দাবির বিষয়ে সরকার সচেতন হওয়া উচিত, এইভাবে উস্কাইছে। একবারও বলে নাই যে ইপিআই মানে টিকাদান কর্মসূচি বন্ধ রেখে তোমরা সবাই কাজ ফেলে কেন রাস্তায়, ওইটা তোমাদের ম্যান্ডেটরি, দরকার হলে তোমরা শুক্রবার বা শনিবার কাজ করো, এই ধরনের কোনো কথা এদের মুখ থেকে কখনো শুনেন নাই। এই রিসেন্টলি হামের যখন প্রচুর মানে শিশু মারা যাচ্ছে এবং অনেক লক্ষ লক্ষ কাছাকাছি শিশু আক্রান্ত, তখন একজন স্বনামধন্য উপস্থাপক যে টিভিতে ইদানিং খুব মানে জ্ঞানী জ্ঞানী কথা বলে, এই লোক আরও কয়েকজন চিকিৎসককে সাথে নিয়ে এই সোশ্যাল মিডিয়াতে কিন্তু ক্যাম্পেইন শুরু করছে ইন্টারিম সরকারের বিরুদ্ধে এই ধরনের, ঠিক আছে। তাদের পোস্টে, সোশ্যাল মিডিয়ার কথাতে বা তাদের বিভিন্ন পোস্টে আপনি কখনো পাবেন না যে ইউএসএইড, এলডিসি, গ্যাভি এই শব্দগুলো পাবেন না। তারপরে সারা বছর যে জানুয়ারি থেকে অক্টোবর এই 10 মাস টানা প্রায় 100 দিনের উপরে মানে এই ওয়ার্কিং ডেতে যে এই স্বাস্থ্য সেবাদানকারী সহকারীগুলো ছিল, তারা যে কাজ ফেলে রেখে টিকা দেওয়া বন্ধ রেখে আন্দোলন করছিল, তাদের বিষয়গুলো কিন্তু এই উপস্থাপক, এই তথাকথিত উপস্থাপক, যাকে আবার কিছু বললেই টিভিতে এসে কান্নাকাটি শুরু করে দেয়, তারা এবং আরও কয়েকজন আছে, তারা কিন্তু এই শব্দগুলো উচ্চারণ করে না, এটা লক্ষ্য রাখবেন। এখন আসেন গ্যাভি বিষয়ে। গ্যাভির সমস্যাটা কোথায়? এখানে কিন্তু ওই উপস্থাপক হারামজাদা কিন্তু মিথ্যা কথা বলে যে গ্যাভি থেকে সরাই দিয়ে বেসরকারিতে গেছে। গ্যাভি হচ্ছে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেস অ্যান্ড ইমিউনাইজেশন। এই প্রতিষ্ঠানটার কাজ হচ্ছে, এটা হচ্ছে ওই সহজভাবে বলতে বোঝায়, এরা হচ্ছে যে এলডিসির কান্ট্রিগুলো আছে, লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি, যেই সব দেশের সক্ষমতা নাই যে বাচ্চাদেরকে টিকা দিবে, সেই টিকাগুলো ক্রয়ের। কারণ কেন? এই টিকাগুলোর কিন্তু অনেক দাম, যেসব কোম্পানি প্রস্তুত করে অনেক দাম। দেখা যায় যে এই যে 10টা মারাত্মক রোগের জন্য যতগুলো টিকা দিতে হয়, এবং এই টিকাগুলো দেওয়ার কিন্তু প্রসেস আছে, এগুলোর জন্য কিন্তু অনেক ধরনের ট্রেনিং দিতে হয় স্বাস্থ্য যারা টিকা দিবে, এবং এগুলো প্রিজারভেশনের জন্য কিন্তু নির্দিষ্ট তাপমাত্রার ব্যবস্থা করতে হয়। এই সব কিছু যদি একটা সরকার করতে যায়, তাহলে প্রতিটা শিশুর টিকাদানের খরচ আনুমানিক প্রায় 60,000 টাকা প্লাস পড়বে। তার মানে বুঝতেছেন যে কত টাকা পড়বে। আর এই গ্যাভির কাজ হচ্ছে, এটা একটা দাতা গোষ্ঠী, এরা অনুদান দেয়, ওই যে টিকাগুলা এত দামি টিকা, সেটার প্রায় 95% টাকাটা দিয়ে দেয় গ্যাভি, কারণ তারা বাল্ক ভলিউমে কোম্পানিগুলো থেকে ওষুধ নেয়, সেখানেও তারা কম দামে পায়, সেগুলো বাংলাদেশের মতন দেশগুলোকে, গরিব দেশগুলোকে বরাদ্দ করে। এই গ্যাভির সমস্যাটা হয়েছে কি, ইউএসএইড একদম ট্রাম্প সরকার যেদিন ক্ষমতা নিছে, সেদিনকাই এই ইউএসএইড যে টাকা দিত গ্যাভিকে, অনুদান দিত, সেইটা বন্ধ করে দিছে। তাতে কিন্তু এই যে টিকা যে ডিস্ট্রিবিউশন চ্যানেল, এখানে মারাত্মক ব্যাঘাত ঘটে। বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের টিকা পাঠানোতে গ্যাভি উল্টাপাল্টা অবস্থা তৈরি হয়ে যায়। ইউএসএইড ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতা নিল, ক্ষমতা নেওয়ার সাথে সাথে কিন্তু ইউএসএইডের প্রায় 82 থেকে 83% প্রজেক্ট বন্ধ করা হয়, যার মধ্যে একটা ছিল গ্যাভি। গ্যাভিতে তাদের অনুদান সম্পূর্ণ বন্ধ করে দেয়, কোনো মানে পূর্বাভাস ছাড়াই। ডাব্লিউএইচও তাদের বরাদ্দ বন্ধ করে দেয়, সেখানেও কিন্তু ডাব্লিউএইচতে গ্যাভির মাধ্যমে সমন্বয় করবে, এখানে একটা টাকার খরচ, সেই টাকাটাও বন্ধ করে দেয়। তাতে কিন্তু মারাত্মক প্রভাব পড়ে পুরা লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রির প্রত্যেকটা দেশের জন্য। দেখেন গ্যাভি কিভাবে কাজ করে। গ্যাভি কাজ করে কি, সম্পূর্ণ সহায়তা প্রদান করে হচ্ছে একদম যেগুলো দরিদ্র দেশ, একদম দরিদ্র দেশ, এরকম 56 দেশে একদম ফুল ফ্রি ভ্যাকসিন দেয়। আর উত্তরণকালীন দেশ যেগুলো বাংলাদেশের মতন হ্যাঁ দরিদ্র, তবে একটু ভালোর দিকে অর্থনীতি যাচ্ছে, বা যারা হচ্ছে লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি থেকে বের হওয়ার অবস্থায় আছে, তাদেরকে একটা সহায়তা দেয়। আমি বললাম না 95% 90%-এর মতন টাকা দেয় গ্যাভি, বাকি বাংলাদেশ সরকার দেয়। এই পর্যায়ে আছে বাংলাদেশ। তবে 24শে অক্টোবর 2026 সালে কিন্তু গ্যাভি থেকে আমরা আর এই ধরনের সুবিধা পাবো না। আবার মধ্যমায়ের কিছু দেশও আছে, এত এক্সপেন্সিভ কর্মসূচিগুলো ভ্যাকসিনেশনের, তারা দেখা যায় যে লোকাল মার্কেট থেকে ভ্যাকসিন কিনে তাদের শিশুদেরকে দিতেও সমস্যা হয়, সেখানেও আংশিক সহায়তা অবশ্য এই মধ্যমায়ের দেশগুলোকেও গ্যাভি করে থাকে।
দেখেন, বাংলাদেশে হামের যখন প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জরুরি ভিত্তিতে সরাসরি খোলা বাজার থেকে, খোলা বাজার বলতে কিন্তু এখানে ইউনিসেফের মাধ্যমে, মানে গ্যাভি থেকে সরে বাংলাদেশ সরকার ইউনিসেফের কাছে হেল্প চায়, যেহেতু টিকা পাচ্ছিল না গ্যাভি থেকে। 2026 সালের 30 মার্চ এসে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন ঘোষণা দেয় যে টিকার কর্মসূচি শুরু হবে। তবে সত্য কথা হলো কি জানেন, এই গ্যাভি থেকে যখন ভ্যাকসিন পাচ্ছিল না, তখন ইন্টারিম সরকার কিন্তু তাৎক্ষণিক ব্যবস্থা নেয় এবং একনেকে $55 মিলিয়ন বরাদ্দ দেওয়া হয় জরুরি ভিত্তিতে ইউনিসেফের মাধ্যমে ভ্যাকসিন সংগ্রহ করার। কারণ ইউনিসেফের কাছে ভ্যাকসিন ক্রয়ের ক্ষেত্রে একটা সুবিধা পাওয়া যাবে, কিছু হলে ডিসকাউন্ট পাওয়া যাবে এবং তারা দ্রুত ওই কোম্পানিগুলোর কাছ থেকে টিকা জোগাড় করে দিতে হবে। সেই জন্য $55 মিলিয়ন কিন্তু তৎকালীন ইন্টারিম সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু $55 মিলিয়ন বরাদ্দ দিয়ে দেয়, যেটা একদম সরকারি নথিতে আছে 604 কোটি টাকা নিবন্ধিত আছে। এটা কিন্তু এই যে যেই টিকাটার কর্মসূচি শুরু হবে আগামী 30 মাস থেকে শুরু হয়েছে, সেইটা কিন্তু মূলত ইন্টারিম সরকারই ব্যবস্থা করে দিয়ে গেছে। যখনই নিশ্চিত হয়েছে গ্যাভি থেকে আসতেছে না, তখনই তো বরাদ্দ দেওয়া হয়েছে। আপনি ইন্টারিম সরকারের বিচার চাইছেন, প্রমিস সয়ার আপন গড, আমিও ইন্টারিম সরকারের বিচার চাইতেছি এই এতগুলো শিশু মৃত্যুর জন্য। তবে একটা কথা আছে, যখনই গ্যাভি বলছে যে তারা দিতে পারতেছে না বা জানাইছে, তখনই তো সরকার বরাদ্দ দিছে ইউনূস সরকার। এখন ইউনূস সরকার নিজে যায় কি ভ্যাকসিন কিনবে? তার ওই ক্ষমতা আছে, তার ওই এখতিয়ার আছে? সে বরাদ্দ দিবে মন্ত্রণালয়কে। মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দায়িত্ব হচ্ছে এই ভ্যাকসিন সংগ্রহ করা এবং এই ভ্যাকসিন শিশুদের কাছে পৌঁছায় দেওয়া এবং স্বাস্থ্য সহকারীদেরকে দিয়ে এই ভ্যাকসিন নিশ্চিত করা শিশুদের ক্ষেত্রে। তাহলে স্বাস্থ্য সচিব কী করছে? তাকে তো সাথে সাথে মানে যখনই দেখছে গ্যাভি দিচ্ছে না, তখনই তাকে জরুরি ভিত্তিতে বরাদ্দ দিয়ে দিচ্ছে ইনটাইম সরকার। স্বাস্থ্য সচিব কেন এতদিন সময় লাগাইলো? স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা কী করলো এই কয়েকদিন? আর যেসব স্বাস্থ্যকর্মীরা সারা বছর শিশুদের জিম্মি করে ভ্যাকসিন কর্মসূচি বন্ধ বা ব্যাঘাত ঘটিয়েছে, তাদের বিচার চাইবেন না? যেসব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবা বাদ দিয়ে চিকিৎসকরা এই আন্দোলনের নাম ছিল 10 মাস, তাদের বিচার চাইবেন না? শুধু ইউনূসের বিচার চাইবেন? শুধু ইন্টারিম সরকারের বিচার চাইবেন? আমি অবশ্যই এই শিশুদের আপনাদের সাথে একমত, সর্বোচ্চ ক্যাপিটাল পানিশমেন্ট চাই আমি ইন্টারিম সরকারের। কিন্তু আপনি এই যে 10 মাস, একটা বছরে 10 মাস টিকাদান কর্মসূচিকে এইভাবে ব্যাঘাত ঘটাইছে এবং সরকারকে চেষ্টা করতেছিল উত্তেজিত করতে এবং 10 বছরের নিচের বাচ্চাদের জীবনকে জিম্মি করে আন্দোলন করছে, সেই স্বাস্থ্যকর্মীর যে নেতারা আছে তাদের বিচার চাইবেন না? স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের বিচার চাইবেন না? কর্মকর্তাদের বিচার চাইবেন না? চিকিৎসকদের বিচার চাইবেন না? দেখেন 2025 সালের স্বাস্থ্য খাতের আন্দোলনের গতিপথটা দেখেন। জানুয়ারি থেকেই মার্চ, মানে 2025 সালের প্রথম 3 মাস এরা কাটাইছে দাবি উত্থাপন আলটিমেটাম দিয়ে। এপ্রিল থেকে জুন বাজেট কেন্দ্রিক দেন দরবার ও ছোটো আন্দোলনগুলো চালাই গেছে। জুলাই থেকে আগস্ট বেতন বৈষম্য ও নিরাপত্তা নিয়ে ক্ষোভের বিস্ফোরণ ঘটাইছে। সেপ্টেম্বর থেকে ওই যে অক্টোবর বললাম, আসিয়া শাটডাউন, রিপোর্ট বর্জন, চূড়ান্ত কর্মবিরতি শুরু করছে। সব ঘুরে ফিরে ওই টিকাদান, টার্গেট হচ্ছে বাচ্চাদের টিকাদান কর্মসূচিকে বিঘ্ন ঘটানো, যাতে সাধারণ জনগণ চেতে উঠে ইন্টারিম সরকারের উপর। এটাই ছিল টার্গেট। নাহলে অক্টোবরের পরে হঠাৎ করে তাদের সব কি দাবি আদায় হয়েছে? আমার জানা মতে তাদের আহামরি কোনো দাবি আদায় হয়নি, ঠিক আছে? কিন্তু এখন পর্যন্ত ওই অক্টোবর থেকে এখন পর্যন্ত আন্দোলন নাই কেন? তার মানে মূল টার্গেটই ছিল হচ্ছে ওই তৎকালীন সময়ে গভর্নমেন্টকে বিপদে ফেলানো এবং চাচ্ছিল তারা যে সরকারও হার্ডলাইনে যাক, তাহলে ওরা পুরো মেডিকেল দিয়ে ব্যবস্থা দিয়ে স্বাস্থ্য খাতটা পুরো দিয়ে দেশে একটা মারাত্মক অরাজকতা তৈরি করবে। মনে আছে এরশাদের আমলে এরশাদকেও একবার এই ব্ল্যাকমেলে ফেলানো হয়েছিল সারা দেশের চিকিৎসা সেবা বন্ধ করে দিয়ে। সেম ইন্টারিম গভর্নমেন্টের সাথে এরা এই কাজ করছে, আর এখন এসে শত শত বাচ্চা জীবন হুমকিতে পড়ে গেছে। আর আপনারা ভাববেন তাহলে ইন্টারিম সরকার এই সব স্বাস্থ্যসেবার কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় নাই কেন? এদের মধ্যে যারা নেতা গোছে, যারা এইসব আন্দোলন করতেছিল, ব্ল্যাকমেল করতেছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় নাই কেন ইন্টারিম সরকার? এই প্রশ্নটা এক্ষুনি করবেন আপনার, আমাকেই হয়তো করবেন বা নিজের কাছে নিজে করবেন। নিজের সন্তানের, আপনার যে সন্তান আছে না, তার মাথায় হাত রেখে একটা সত্যি কথা বলবেন, সরকার যদি হার্ড লাইনে যাইতো আপনি সরকারের পাশে থাকতেন?
ওই সময় যদি সরকার হার্ডলাইনে যাইতো এইসব স্বাস্থ্য সহকারীদের যেসব নেতা কোথায় আছে তাদেরকে যদি অ্যারেস্ট করতো এবং তখন যে বিশৃঙ্খলা তৈরি হতো, সারা দেশে চিকিৎসা সেবা ফল্ট করতো, তখন আপনি কি ইন্টারিম সরকারের পক্ষে অবস্থান নিতেন? আপনার বাচ্চার মাথায় হাত রেখে কথাটা বলেন তো। আমি নিশ্চিত আপনি এটা করতেন না। আপনাদেরকে আমি খুব ভালো করে চিনি। আপনারা শুধু সেই পক্ষ নেন যেই পক্ষে গেলে আপনাদের দলের পক্ষে কথা হয়, দলের পক্ষে সুবিধা হয়। আপনারা এই টাইপেরই লোক। আপনারা একদম নিজের সন্তানের মাথায় হাত রেখে বলেন তো, অবশ্যই আপনারা তখন এই যে ইন্টারিম যাতে বিপদে পড়ে, সেটা আপনি বিএনপি হোক, জামাত হোক এবং আওয়ামী লীগ হোক, আপনারা আপনাদের দলের পারপাস ছাড়া আর কিচ্ছু করেন না। দেখেন, যেই ব্যক্তিটা এখন নতুন করে প্রচারণা শুরু করছে না, তার বাচ্চাটা কিন্তু অটিস্টিক। আপনি এই কাজ করিয়েন না, বেকার এই বাচ্চার মাথায় হাত রেখে মিথ্যা কথা বলিয়েন না, কারণ প্রকৃতি কখন কি বিচার হয় আল্লাহ জানে। তবে শিশুদের জীবন মৃত্যু নিয়ে আপনারা যে রাজনীতি করেন, আপনাদের লজ্জা হয় না? নিজের সন্তানদের দিকে তাকান না? এই যে পুরা বিশ্লেষণটা দেখলেন, এখন সত্যি করে বলেন তো, কার বিচার চাওয়া উচিত, কাদের বিচার চাওয়া উচিত? কেন অক্টোবর 2025 জানুয়ারির 1 তারিখ থেকে শুরু করে ঠিক অক্টোবর পর্যন্ত এসে 20 তারিখ পর্যন্ত এই স্বাস্থ্যকর্মীরা এবং এমবিবিএস ডাক্তাররা এইভাবে ব্ল্যাকমেল করে শিশুদের টিকা কর্মসূচির ব্যাঘাত ঘটাইছে? এর জন্য মূল কালপিটের বিচার চান, অবশ্যই ইন্টারিমেরও বিচার চান, কিন্তু মূল কালপিটগুলোকে ছেড়ে দিচ্ছেন। তার মানে আপনার সন্তানের মাথায় হাত রেখেও আপনি নোংরা রাজনীতি করার মতো নোংরা মানুষ আপনি।